আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ন্যাশনাল কমিশন ফর উইমেন। ন্যাশনাল কমিশন ফর উইমেন ইন ইন্ডিয়া, যার বাংলা হচ্ছে জাতীয় মহিলা কমিশন বা ভারতের জাতীয় মহিলা কমিশন। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের লোগো। কেমন? জাতীয় মহিলা কমিশন সম্পর্কে আমরা শুনেছি প্রত্যেকেই। 1990 সালের আইন অনুযায়ী গঠিত হয়েছে এবং 1992 সালের 31শে জানুয়ারি জাতীয় মহিলা কমিশন তার কাজকর্ম শুরু করেছে। যাই হোক, সম্পর্কে কিছু দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক। দেখো, the National Commission for Women was set up as a statutory body in January 1992 under the National Commission for Women Act 1990 to review the constitutional and legal safeguards for women, recommended remedial legislative measures, facilitated redressal of grievance, and advised the government on all policy matters affecting women. এদিকে কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে যে 1990 সালের ন্যাশনাল কমিশন ফর উইমেন অ্যাক্ট, কেমন, এই আইনটি অনুযায়ী 1992 সালের জানুয়ারি মাস, স্পেসিফিক্যালি 31 জানুয়ারি, 31শে জানুয়ারি এই কমিশনটি গড়ে উঠছে। ওকে, এবং মূলত কি জন্য গড়ে উঠছে এখানে লেখা আছে। দেখো, টু রিভিউ, পুনরায় বিবেচনা করতে বলছে, দেখতে বলছে নারীদের জন্য সংবিধানে যে সমস্ত সেফগার্ডগুলি দেওয়া আছে সেগুলিকে নতুন আইনি কি পদক্ষেপ নেওয়া যায় যাতে এই নারীদের অধিকারগুলি সুরক্ষিত করা যায়, সেগুলি দেখার জন্যই মূলত এই কমিশনটি গড়ে তোলা হচ্ছে। তাহলে কিভাবে গড়ে উঠছে দেখো, একটা কমিটি, দ্য কমিটি অন দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া, CSWI সংক্ষেপে, সুপারিশ করে ন্যাশনাল কমিশন ফর উইমেন গঠনের জন্য, জাতীয় মহিলা কমিশন গঠনের জন্য। এবং সেই অনুযায়ী মোটামুটি 1990 সালে আইন পাস হচ্ছে এবং 1992 সালে জাতীয় মহিলা কমিশন গড়ে উঠছে। স্লাইডে যাওয়া যাক। কি আছে দেখো, during 1990s the central government held consultation with NGOs, social workers and experts regarding the structural functions, powers, etc. of the commission proposed to be set up. কেন্দ্রীয় সরকার জাতীয় মহিলা কমিশনের সঙ্গে 1990 এনজিও গুলির সঙ্গে আলোচনা করছে, বিভিন্ন সমাজ সেবা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে আলোচনা করছে যে জাতীয় মহিলা কমিশনের গঠন, কাজ, কি ক্ষমতা দেওয়া যায় সে সম্পর্কে। এবং এর জন্য 1990 সালের মে মাসে একটা বিলটা আনছে প্রথম সবাই কেন্দ্রীয় সরকার, এবং 1990 সালে HRD মিনিস্ট্রি একটা কনফারেন্স আয়োজন করছে জাতীয় স্তরের এই বিলটা সম্পর্কে। এবং 1990 সালের অগস্ট মাসে সরকার দেখো বিভিন্ন সংশোধন নিয়ে আসছে এবং নতুন প্রভিশন নিয়ে আসছে, যাতে করে কমিশন সিভিল কোর্টের ক্ষমতা পায়। এরপর বিল পাস হয়ে যাচ্ছে, দেখো বিল পাস হওয়ার পরে এবং রাষ্ট্রপতির সম্মতিও পেয়ে যাচ্ছে 1990 সালের অগস্ট মাসে। এবং তারপর যেটা তোমাদের আগেই বললাম যে 1992 সালের 31শে জানুয়ারি কমিশন গড়ে উঠছে। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যায় কমিশনের গঠনটি কি। কনস্টিটিউশন অফ দ্য কমিশন, দেখো সেকশন 3 থেকে কি বলা আছে, স্কুল 3 অফ দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন অ্যাক্ট 1990 এই অনুযায়ী যে গঠনটা রয়েছে সেটা কি না, কেন্দ্রীয় সরকার, the central government shall constitute a body to be known as the National Commission for Women to exercise the powers conferred on and to perform the functions assigned to it under this act. তাহলে পুরোপুরি এই আইনে কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে জাতীয় মহিলা কমিশন গড়ে তোলে। ভালো করে বুঝতে হবে। এবং দেখো কিভাবে গড়ে তুলছে এবং সেখানে কোন কোন সদস্য থাকছে। একজন চেয়ারপারসন থাকছেন, 5 জন সদস্য থাকবেন এবং একজন মেম্বার সেক্রেটারি থাকবেন, সদস্য সচিব থাকবেন। এই চেয়ারপারসন কি করবেন না, তিনি মহিলাদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন এবং অবভিয়াসলি তাকে নমিনেট করবে বা মনোনয়ন করবে কে, কেন্দ্রীয় সরকার মনোনয়ন করবে। আর
পাঁচজন সদস্য মনোনীত হবে কেন্দ্রীয় সরকার কর্তৃক, সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক। কাদের মধ্যে থেকে মনোনয়ন হবে? সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে মনোনয়ন হবে যাদের মধ্যে সামর্থ্য রয়েছে মহিলাদের জন্য কাজ করার, যাদের মধ্যে আইন বিষয়ে অভিজ্ঞতা আছে, বা ট্রেড ইউনিয়নের সঙ্গে তারা যুক্ত, বা কোনো শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। ফলে এই ধরনের মানুষকে একজন সদস্য হিসেবে নিযুক্ত করা যাবে যারা নারীদের জন্য স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী, হ্যাঁ? বা নারীদের জন্য কাজ করেছেন, অলরেডি কোনো না কোনো অ্যাক্টিভিটি করেছেন, কোনো প্রশাসনের সঙ্গে যুক্ত। এই সমস্ত মানুষকে এখানে মনোনয়ন করবে কেন্দ্রীয় সরকার, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখবে, এই পাঁচজন সদস্যের মধ্যে দেখো, provided that at least one member each shall be from amongst persons belonging to the scheduled castes and scheduled tribes respectively। এর মানে কি, এই পাঁচজন সদস্যদের মধ্যে একজন হবে এসসি বা শিডিউল্ড কাস্ট সম্প্রদায়ভুক্ত, কমপক্ষে আর একজন হবেন শিডিউল্ড ট্রাইব ভুক্ত। তাহলে এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তারপর দেখো, একজন সদস্য সচিব নিযুক্ত হবেন, অবভিয়াসলি কেন্দ্রীয় সরকার কর্তৃক তিনি নমিনেটেড বা মনোনীত হবেন। এবার তার কি যোগ্যতা বলা হয়েছে, তার যোগ্যতা an expert in the field of management, organizational structure and sociological movement। বোঝাই যাচ্ছে যে কোনো ম্যানেজেরিয়াল কাজের সঙ্গে যুক্ত থাকবেন, বা কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামোর সঙ্গে, বা কোনো সোশ্যাল সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি, অথবা একজন অফিসার হবেন হু ইজ এ মেম্বার অফ সিভিল সার্ভিস। একজন অফিসার হবেন যিনি সিভিল সার্ভিসের সদস্য, অর্থাৎ আইএএস হতে পারেন, বা পোস্টাল সার্ভিসেস এর কোনো মানুষ হতে পারেন, কিন্তু কি ধরনের আর কি মানুষ এই সদস্য সচিব হতে পারেন, এটা মাথায় রাখতে হবে। ওকে, আজকের দিনে মেম্বার যদি আমরা দেখি, মূলত এখানে চেয়ারপারসনের সদস্য সচিব কে আছে আমরা দেখে নেব। শ্রীমতী বিজয়া কে রাহতকার ইজ দ্য প্রেজেন্ট চেয়ারপারসন of the NCW, the National Commission for Women in India, বর্তমান চেয়ারপারসন বিজয়া কে রাহাতকর, এবং তিনি কিন্তু 10th চেয়ারপারসন অফ দ্য কমিশন, এটা মনে রাখতে হবে। দশম কিন্তু তিনি চেয়ারপারসন হিসেবে কিন্তু তিনি দশম, এবং তিনি কবে থেকে কাজ করছেন, এটা 2024 থেকে কাজ করছেন, 22শে অক্টোবর 2024 থেকে। ওকে, এবং তার যোগ্যতাটা যদি দেখো, এখানে লেখা আছে ব্যাচেলর অফ সায়েন্স ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে এমএ করেছেন হিস্ট্রিতে। ওকে, এবং তিনি দেখো ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। নেক্সট দেখা যায় সদস্য সচিব কে আছেন। বর্তমানে সদস্য সচিব যিনি রয়েছেন তিনি হচ্ছেন মিস্টার সুদীপ জৈন। অবভিয়াসলি তিনি আইএএস সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত, মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সিন্স 9 সেপ্টেম্বর 2025, 2025 থেকে দায়িত্ব পালন করছেন। দেখতে পাচ্ছ 1994 সালে তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ব্যাচ, এবং তামিলনাড়ু তার। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে ফার্স্ট চেয়ারপারসন, অর্থাৎ এনসিডব্লিউ যখন প্রথম গড়ে উঠল 1992 সালে 31 জানুয়ারি, তখন তার প্রথম চেয়ারপারসন যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন জয়ন্তী পটনায়ক। জয়ন্তী পটনায়ক, এটা মনে রাখতে হবে। 1992 থেকে 1995 পর্যন্ত তিনি কাজ করেছেন। এটা প্রসঙ্গক্রমে আমি বলে রাখলাম, এটা একটু মাথায় রাখবে তোমরা। নেক্সট, মিশন অ্যান্ড ভিশন। এই এনসিডব্লিউ মিশন এবং ভিশনটা যদি দেখো, খুব সহজ, কোনো জটিলতা কিছু নেই। অফিসিয়াল ওয়েবসাইটে এগুলি মেনশন করা রয়েছে। To strive towards enabling women to achieve equality and equal participation in all spheres of life by securing her due rights and entitlements through suitable policy formulation, legislative measures, effective enforcement of laws, implementation of schemes, policies, and devising strategies for solution of specific problems, situation arising out of discrimination and atrocities against women। তাহলে মূলত মিশনটা হচ্ছে নারীদেরকে মোটামুটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে
এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে প্রধান মিশন। এটা মনে রাখতে হবে। কেমন পলিসি তৈরি করে হোক, আইন তৈরি করে হোক, বা আইনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে হোক, বিভিন্ন ধরনের প্রকল্প ইমপ্লিমেন্ট করে বা বাস্তবায়ন করে হোক, মূলত মহিলাদেরকে জীবনের সব ক্ষেত্রে ওপরের দিকে তোলাই হচ্ছে মূল মিশন এই কমিশন। এবং আমরা ভিশনটা কি, দ্য ইন্ডিয়ান উইমেন secure in her home and outside, fully empowered to access all her rights and equalities, with opportunity to contribute equally in all walks of life. মিশনটা হচ্ছে যে নারীদেরকে এমন ভাবে গড়ে তুলবে যাতে করে সে বাড়িতে এবং বাড়ির বাইরে প্রত্যেকটা জায়গায় সে ক্ষমতাবান হয় যথেষ্ট, যাতে করে সে নিজের অধিকার নিজে বুঝে নিতে পারে। ওকে। এবং জীবনের সব ক্ষেত্রে সে যেন পুরুষের সমান কন্ট্রিবিউট করতে পারে। এটা কিন্তু ভিশন। ওকে। তবে মিশন এবং মিশন তো বোঝা গেল, জাতীয় মহিলা কমিশনের। নেক্সট হচ্ছে কি কি কার্য নির্বাহ করে, কি ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার ভিতরে কি কি কার্য নির্বাহ করে। দেখো, মূলত সংবিধান আমাদের তোমাদের বলে রাখা ভালো যে 1949 সালের 26শে নভেম্বর তোমরা জানো যে সংবিধান গৃহীত হয়েছে, এবং তারপর সংবিধান কার্যকর হয়েছে 50 সালের 26শে জানুয়ারি। তাহলে এই যে সংবিধান আমাদের কার্যকর হলো, এই সংবিধানে কিন্তু নারী সুরক্ষার জন্য বহু অধিকার দেওয়া হয়েছে, তাই না? যে সংবিধানের মৌলিক অধিকারটাই তোমরা যদি দেখো, বা নির্দেশমূলক নীতির যে অধ্যায় রয়েছে সেটা যদি একটু ভালো করে দেখো, প্রত্যেকটি জায়গায় দেখবেন নারীদের কিন্তু সুরক্ষার জন্য ব্যবস্থা করা আছে। হ্যাঁ, আমি সেগুলি নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করছি না। তাহলে কি বলা হচ্ছে যে এই রিভিউ কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল সেফগার্ডস ফর উইমেন, এনসিডব্লিউ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাংবিধানিক এবং আইনি যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয়েছে নারীদের, সেগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং সেটা দেখা যে এই সাংবিধানিক এবং আইনি যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয়েছে নারীদের, সেগুলি সঠিক তো, সেগুলি ঠিক আছে তো, সেগুলি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তার উপযোগিতা আজকের দিনে কতখানি, এই সবটা দেখা হচ্ছে এনসিডব্লিউ একটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট দেখো, রেকমেন্ড রেমিডিয়াল লেজিসলেটিভ মেজার্স। তাহলে এই যে রিভিউ করলো, রিভিউ করার পরে যদি কোনো নতুন আইন নিয়ে আসার প্রয়োজন হয়, বা কোনো আইন সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করে এনসিডব্লিউ, তাহলে সুপারিশ করতে পারে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এনসিডব্লিউ। নেক্সট হচ্ছে মনিটরস ইমপ্লিমেন্টেশন অফ লস প্রোটেক্টিং উইমেন। দেখো, শুধু আইন থাকলেই তো হবে না, লেজিসলেটিভ মেজার্স আছে, তার ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মহিলাদের অধিকার থাকলেও তার বাস্তবায়ন সম্ভব হবে না। ওকে, তাহলে এই পার্টটাও কিন্তু এনসিডব্লিউ খেয়াল রাখে। কি করে না, মনিটর করে সদা সর্বদা যে মহিলাদের জন্য যে আইনটা রয়েছে মহিলাদের সুরক্ষার জন্য, সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে তো নাকি হচ্ছে না। যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনসিডব্লিউ সঠিকভাবে তার পর্যবেক্ষণ করে এবং সে সম্পর্কে রিপোর্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে, বা রেমেডিয়াল অ্যাক্টিভিটি করে। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেটস কমপ্লেন্টস অ্যান্ড টেক্স সো মোটো নোটিস অফ। যে কোনো একটা ঘটনা ঘটলো নারীদের জন্য, যেটা দেখা গেল কোনো না কোনো অপরাধজনক কাজ, তাহলে সেটা ঘটার পর স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু এনসিডব্লিউ কাজ করতে পারে। সে অভিযোগটা যদি দেখা গেল বা তাকে কেউ করলো না অভিযোগ, কিন্তু সে স্বতঃপ্রণোদিত হয়ে সে অভিযোগটা তুলে নিতে পারে নিজে, এবং তদন্ত করতে পারে। বা যদি কোনো কমপ্লেন কেউ করে, কোনো অভিযোগ যদি আসে এনসিডব্লিউর কাছে, তাহলে তার তদন্ত কিন্তু এনসিডব্লিউ করতে পারে। এক্ষেত্রে এনসিডব্লিউ কিন্তু জিজ্ঞাসাবাদও করতে পারে। স্টাডিজ প্রবলেমস ফেস বাই উমেন। নারীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো ভালো করে খোঁজ খবর নেয়, অধ্যয়ন করে। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এর সঙ্গে রিলেটেড যেটা কন্ডাক্ট রিসার্চ এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামস। দেখো, আমি আবারও বলি, একটা বিশেষ বিষয় যে ধরো এই আইনগুলো আছে, সাংবিধানিক বিভিন্ন বিধি ব্যবস্থা আছে, নারীরা যদি না জানে, অর্থাৎ অ্যাওয়ার না হয় যে তাদের কি অধিকার আছে, তাদের অধিকার লঙ্ঘলে কোথায় যাবে, তাহলে কিন্তু আহ, আহ, যত আইন থাক, যত সাংবিধানিক বন্দোবস্তই থাক না কেন, নারীরা কিন্তু তাদের যে অধিকারটা পাওয়া উচিত সেটা পাবে না। তাহলে যে কাজটা করে এক্ষেত্রে এনসিডব্লিউ, সচেতনতার বিভিন্ন কর্মসূচি নেয় এবং সেগুলি পরিচালনা করে এনসিডব্লিউ সারা দেশে, এবং তার সঙ্গে
নারীদের অর্থনৈতিক সামাজিক অবস্থা কি সেটা সঠিকভাবে বোঝার জন্য গবেষণা কিন্তু কন্টিনিউয়াসলি করে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এনসিডব্লিউ। নেক্সট দেখো, সিভিল কোর্ট লাইক পাওয়ার্স ডুইং ইনভেস্টিগেশনস এর তদন্ত যখন করে তখন কিন্তু দেওয়ানি আদালত হিসেবে কাজ করে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ক্যান সামন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এক্সামিন ডকুমেন্টস, কোনো মানুষকে ডাকতে পারে এবং যদি তার বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে ডকুমেন্টসও ভেরিফাই করতে পারে, দেখতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। ক্যান রেকমেন্ড অ্যাকশন টু অথরিটিস, যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে সুপারিশ করতে পারে যে কি ধরনের অ্যাকশন নেওয়া উচিত, কি কাজ করা উচিত নারীদের অধিকার সুরক্ষার জন্য বা নারীদের প্রতি কোনো অপরাধ। এরপর বিভিন্ন অভিযোগ ফেসিলেট রিড্রেসাল অফ গ্রিভেন্সেস, বিভিন্ন অভিযোগ যেগুলো আছে সেই অভিযোগগুলোর সমাধান করা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এনসিডব্লিউ। এছাড়া আর কি কাজ আছে? অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট অন পলিসি ম্যাটার্স অ্যাফেক্টিং উইমেন। দেখবেন, যেটা বিষয় সেটা হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার সবসময় কাজ করছে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে। শুধু আজকে যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেই কেন্দ্রীয় সরকার নয়, সিন্স ইন্ডিপেন্ডেন্স কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে সারা ভারতবর্ষের সকল মানুষের জন্য। আমরা যেহেতু এখানে নারীদের নিয়ে আলোচনা করছি, জাতীয় মহিলা কমিশন নিয়ে আলোচনা করছি, তবে মহিলাদের কথাই যদি বলি, স্বাধীনতার পর থেকে মহিলাদের উন্নয়নের জন্য কাজ করে চলছে কেন্দ্রীয় সরকার। তাহলে কিন্তু এটা তোমরা মনে রাখবে সবসময় যে এই কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। কে দেয়? এনসিডব্লিউ। যে কোন ধরনের পলিসি নারীদের জন্য আনলে ভালো হবে, যেটা প্রচলন আছে সেটা কি আদৌ প্রয়োজন আছে কি না আছে, অর্থাৎ নারীদেরকে যা যা প্রভাবিত করে সেই সমস্ত পলিসি বা নীতিগুলি সম্পর্কে কিন্তু কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেয় এনসিডব্লিউ বা জাতীয় মহিলা কমিশন। এছাড়া কি প্রিপেয়ার্স অ্যানুয়াল রিপোর্ট। জাতীয় জাতীয় মহিলা কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বার্ষিক রিপোর্ট তৈরি করা। বিভিন্ন বিষয় সম্পর্কে বার্ষিক রিপোর্ট তৈরি করে জাতীয় মহিলা কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে প্রদান করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আছে, যেরকম কারাগারে বা হোমে, অর্থাৎ সংশোধনাগারে বা হোমে যেখানে নারীরা বন্দী অবস্থায় রয়েছেন বা নারীরা রয়েছেন বা অনাথ আশ্রমে যে নারীরা রয়েছেন তাদের অবস্থা কেমন, কি অবস্থায় তারা রয়েছেন সে সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নেয় এনসিডব্লিউ। যদি অনেক মহিলার দেখা গেল কোনো স্বার্থ জড়িত রয়েছে এবং সেখানে তাদের অনেকের আহ, আইনি সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু এনসিডব্লিউ কি করে, সাহায্য সহযোগিতা করে। হম তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অলওয়েজ। এনসিডব্লিউ কিন্তু অনেক কাজ করে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের সামাজিক উন্নয়ন সুনিশ্চিতকরণের জন্য। এটা আমরা মনে রাখবো। নেক্সট, তাহলে কোন কোন এরিয়াতে কাজ করে আমরা এই কাজের থেকে বুঝতে পারলাম। দেখো, নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, অর্থাৎ গার্হস্থ্য হিংসার শিকার হয়। এটা তো অস্বীকার করা যায় না যে বিবাহের পর নারীরা কি হয়, তার স্বামী বা স্বামীর পরিবার কর্তৃক অত্যাচারিত হয় সারা দেশে, ভারতবর্ষে। মানে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এই ঘটনা ঘটে, প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটনা ঘটে। এবং তার পরিমাণ কিন্তু যে খুব কমেছে এমন নয়, যদিও ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে। ওকে, তবু এই ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটলে সেক্ষেত্রে কিন্তু প্রতিরোধের জন্য কাজ করে এনসিডব্লিউ। দেখো, এটা অস্বীকার করার জায়গা নেই। বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার আজও নারীরা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের সমাজে বা সারা বিশ্বে এখনো নারীদেরকে সেক্সুয়াল অবজেক্ট হিসাবেই বিচার বিবেচনা করা হয়। তোমরা অবভিয়াসলি এপস্টাইন ফাইলস এর কথা জানো নিশ্চয়ই। সেখানেও দেখবে অনেকটাই নারীদের, ছোট ছোট বাচ্চাদের, অবভিয়াসলি যে বাচ্চাদের কথা বলছি তাদের সকল লিঙ্গ নারী, মহিলা, এদের কিন্তু সেক্সুয়াল অবজেক্ট হিসেবেই ব্যবহার করা হচ্ছে সেখানে। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কিন্তু এটা আহ, একটা বাস্তব সত্যি ঘটনা, যেটা লজ্জাজনক কিন্তু তার অস্তিত্ব রয়েছে আমাদের সমাজে। এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমানোর জন্য কিন্তু আহ, বা একদম সমাজ থেকে দূরীভূত করার জন্য এনসিডব্লিউ কাজ করে। ডাউরি রিলেটেড ইস্যুস, মানে পণ প্রথার বিরুদ্ধেও কিন্তু 1961 সালে আইন পাশ হয়েছে ভারতে, কিন্তু তাও পণ প্রথা আজও আছে আমাদের দেশে। বিভিন্ন রাজ্যে এখনো দেখতে পাই পণ প্রথা রয়েছে, তোমরাও জানো এক্ষেত্রে। তাহলে এই ডাউরি রিলেটেড ইস্যু যাতে করে সলভ হয় বা এই সম্পর্কে যাতে করে নারীদের অত্যাচার কম হয়, সেক্ষেত্রেও কিন্তু কাজ করার চেষ্টা করে এনসিডব্লিউ। ট্রাফিকিং অ্যান্ড এক্সপ্লয়টেশন,
তোমরা দেখবে যে এই যে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে যেহেতু নারীদের বিবেচনা করা হয়, আজও কিন্তু এই যে হিউম্যান ট্রাফিকিং এর চক্র চলে, অর্থাৎ মানব পাচারের চক্র চলে, তার মধ্যে একটা বিশাল চক্র চলে নারীদের পাচারের জন্য, এবং নারীদেরকে এই সেক্সুয়াল অবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য বা তাদের এক্সপ্লয়েট বা শোষণ করার জন্যই কিন্তু নারীদের পাচার করা হয়, হিউম্যান ট্রাফিকিং চলে। তাহলে এটা ঠেকানোর জন্য এসডব্লিউ কাজ করে। এছাড়া কাজের জায়গায় ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন বা কাজের জায়গায় বৈষম্য কমানোর জন্য কিন্তু এনসিডব্লিউ কাজ করে। These are the major areas where NCW works. Next. কি কি এখনো পর্যন্ত ভালো কাজ কি করেছে দেখো। আহ, এখনো পর্যন্ত যদি অ্যাচিভমেন্টস হিসাব করতে যাও এনসিডব্লিউ, তাহলে ভারতবর্ষে দেখো অবভিয়াসলি নারীদের অনেকটাই অ্যাওয়ার করতে পেরেছে এনসিডব্লিউ। নারীদের কি অধিকার আছে কি অধিকার নেই এখন নারীরা জানেন। যদিও অনেক সময় নারীদের যে অধিকারগুলি রয়েছে তার মিস ইউজ অনেক নারী করেন, সে সম্পর্কে অনেক অভিযোগ আসে, অনেক অভিযোগ তারা করেন যেটা মিথ্যা প্রমাণিত হয় পরবর্তীকালে, বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে সেটা দেখা যায়, যদিও তার সংখ্যা ভীষণ কম তেমন, কিন্তু এটা হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সংখ্যা কম হলেও এই ঘটনা ঘটে। নেক্সট হচ্ছে দেখো আর কি করে, কি অ্যাচিভমেন্ট আর কি, কন্ট্রিবিউটেড টু লিগাল পলিসি রিফর্মস, অবভিয়াসলি এটা করতে পেরেছে এনসিডব্লিউ। দেখো অনেক ক্ষেত্রেই বিভিন্ন নীতি সরকার নেয় বা বিভিন্ন আইন নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় কন্ট্রিবিউশন এনসিডব্লিউর আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। প্রোভাইডেড সাপোর্ট থ্রু কমপ্লেন্ট রিড্রেসাল মেকানিজম, এনসিডব্লিউ কমপ্লেন্ট রিড্রেসাল মেকানিজম রয়েছে, মানে অভিযোগ আসলে তারা সেটা সমাধান করে। তাহলে এটাও কিন্তু একটা তার বিরাট অ্যাচিভমেন্ট। এছাড়াও নারীদের কিন্তু সামাজিক, অর্থনৈতিক আহ, বা অন্যান্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে যেখানে নারীদের উন্নত করা যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু এনসিডব্লিউ ভালো কাজ করছে বলা যায়। যদিও কিছু চ্যালেঞ্জেস বা বাধা রয়েছে এনসিডব্লিউ কাজের। প্রথমেই মনে রাখবে তোমরা, যে কোনো আইন থাকলেই হবে না বা যে কোনো পলিসি থাকলেই হবে না, তার বাস্তবায়নের দিকটা একটা গুরুত্বপূর্ণ দিক। এনসিডব্লিউ কিন্তু এই বাস্তবায়নের দিকটার একটা বাধা রয়েছে। এনসিডব্লিউ কাজ অনেক করতে চায়, পলিসি রিলেটেড অনেক কাজ করে বটে, কিন্তু এনসিডব্লিউ লিমিটেড এনফোর্সমেন্ট পাওয়ার রয়েছে। এনসিডব্লিউ নিজে কোনো কাজকে বাস্তবায়ন করতে পারে না সেভাবে, এটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ বাধা তার কাজকর্মের দিকে। লার্জ ভলিউম অফ কমপ্লেন্টস, প্রচুর অভিযোগ জমা পড়ে, ফলস্বরূপ সেটা সঠিকভাবে মোকাবিলা করার মতো তার যে কাঠামো, সেই কাঠামো না থাকাই তার কাজ করতে একটু সমস্যা হয়ই বটে। আর কি মানে এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম, সেগুলি অবভিয়াসলি অনেকটা বড় প্রোগ্রাম, কারণ দেশটা আমাদের মোটেও ছোট নয়, 140 কোটির দেশ, জনগণনা হয়ে গেলে আমরা বুঝতে পারবো। তাহলে এই দেশে সচেতনতা বাড়াতে গেলে কিন্তু পরিকাঠামোটা একটু বড় দরকার। যদিও আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, সেখানে একটি ভিডিও বা একটি রিল কিন্তু অনেক কাজে দেয়, কিন্তু তবু তা সত্ত্বেও এই অ্যাওয়ারনেস তৈরিতে কিন্তু এনসিডব্লিউ এখনো ওই তাদের পরিকাঠামোর অভাবের জন্যই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে যদি বেসিক চ্যালেঞ্জেস অফ এনসিডব্লিউ। নেক্সট হচ্ছে রেকমেন্ডেশন। কি হতে পারে, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়ানো যেতে পারে তার কাজ ভালো করার জন্য। আর কি করা যেতে পারে, এই বিভিন্ন রাজ্য সরকারের যে সমস্ত এজেন্সি রয়েছে, শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন রাজ্যের সঙ্গে যদি তার সমন্বয়টা বাড়ানো যায়, কারণ ওভারঅল আমাদের দেশ তো মানে এমন একটা শাসন ব্যবস্থা, যদি যুক্তরাষ্ট্রীয় আহ, ধরে নিই বা আধা যুক্তরাষ্ট্রীয় আমরা ধরি, কোয়াসি ফেডারেল ধরি, তাহলে এখানে রাজ্যগুলিকে বাদ দিয়ে তো সরকার, কেন্দ্র সরকার একা উন্নতি করতে পারবে না কারো। তাহলে রাজ্যগুলিরও একটা বিরাট দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে যদি কোঅর্ডিনেট করে, এনসিডব্লিউ কোঅর্ডিনেট করতে পারে, তাহলে কিন্তু তার কাজকর্মের গুণমান অনেক বৃদ্ধি পাবে, এবং আমরা সুফলটা আরো ভালোভাবে দেখতে পাবো এবং পুরো দেশে দেখতে পাবো। নেক্সট হচ্ছে এই পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের সচেতনতাটা এনসিডব্লিউ বাড়ানোর চেষ্টা করতে পারে আরো বেশি করে। কনক্লুশন কি না, এনসিডব্লিউ plays a vital role in safeguarding women's rights and promoting gender equality in India. দেখো মূলত এনসিডব্লিউ সেট আপ করার লক্ষ্যটা, এটা মাথায় রাখতে হবে। লক্ষ্য হচ্ছে যাতে করে মহিলাদের প্রতি যে বৈষম্য হচ্ছে দেশে, শুধুমাত্র তার জেন্ডারকে কেন্দ্র করে মহিলাদের প্রতি যে অপরাধ হচ্ছে আমাদের সামাজিক কাঠামোর জন্য, সেগুলিকে কমানো। অর্থাৎ সমাজে এমন একটা সিচুয়েশন নিয়ে আসা বা এমন একটা অবস্থার সৃষ্টি করা যেখানে দেখা যাবে লিঙ্গ ভেদে কোনো বৈষম্য থাকবে না। ওকে, তাহলে লিঙ্গ ভেদে বৈষম্য কি এনসিডব্লিউ কমাতে পারছে?
সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত করতে পারছে এনসিডব্লিউ? সার্টেনলি করতে পারছে। এবং এগুলি করার পিছনে এনসিডব্লিউর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তার মানে এনসিডব্লিউর উপস্থিতি আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য কমাতে কিন্তু বেশ সাহায্যই করছে আমরা বলতে পারি। তবে তার কিছু বাধা রয়েছে, কিছু চ্যালেঞ্জেস অবভিয়াসলি রয়েছে, কিন্তু তার উপস্থিতি কিন্তু আমাদের দেশের জন্য ভালোই, আমাদের দেশের জন্য কিন্তু মঙ্গলময়ই হবে তার উপস্থিতি। আশা করব ভবিষ্যতে এনসিডব্লিউ তার কাজ আরো ভালো করে করতে পারবে এবং তার যে পরিকাঠামোর অভাবগুলি রয়েছে সেগুলি সব পূরণ করে কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারগুলিকে রেকমেন্ডেশন এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে সাহায্য করবে, যাতে করে ভারতবর্ষে মহিলাদের সার্বিক উন্নতি হয়, মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। ওভারঅল আমাদের যে টপিকটা আলোচনা হলো সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন। মূলত আমরা আলোচনা করলাম জাতীয় মহিলা কমিশন গঠনের প্রেক্ষাপট, তারপর তার গঠন কাঠামো, তার মিশন এবং ভিশন, তার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী, এবং শেষে চ্যালেঞ্জেস আলোচনা হলো আমাদের, এবং তার সঙ্গে আমাদের কিছু রেকমেন্ডেশন থাকলো, এবং দ্যাটস অল। তোমরা একটু এনসিডব্লিউ নিয়ে যদি পড়াশোনা করো বিভিন্ন বই বা ওয়েবসাইট, তাহলে তোমাদের আর যেটুকু কনফিউশন আছে সেটা সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা বলতে পারো পরে। থ্যাংক ইউ।